সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি বর্তমান করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমি প্রথমেই তোমাদের সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তোমরা সুস্থ থাকো সবাই। আজকে আমরা তোমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করবো, আমি আজকে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো। তোমরা জানা অবশ্য প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় হলো পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এই অধ্যায়ে আমরা প্রথমে জানব পৌরনীতি কি, তারপরে আমরা জানব সুশাসন কি। পৌরনীতির পরিচয় জানতে গিয়ে আমরা প্রথমে জানতে পারি পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান, যা নাগরিকের সাথে সংশ্লিষ্ট জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করে। এবং আমরা যদি জানতে চাই পৌরনীতি কি, পৌরনীতি ইংরেজি শব্দটা হলো সিভিক্স। আমি বোর্ডে লিখে দেখাচ্ছি। এই সিভিক্স শব্দটা ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস শব্দ থেকে এসেছে। এখানে ল্যাটিন শব্দ সিভিস শব্দ অর্থ হলো নাগরিক, যা তোমাদের আমি প্রথম ক্লাসে আমি দেখাতে পেরেছিলাম। এবং সিভিটাস শব্দ অর্থ হলো নগরাষ্ট্র। তাহলে শাব্দিক অর্থে পৌরনীতি হলো নগরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের জীবন ব্যবস্থা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে। এদিক থেকে পৌরনীতিকে দুটি অর্থে ব্যবহার করা হয়। পৌরবিজ্ঞানের ভাষায় পৌরনীতিকে দুটি অর্থে ব্যবহার করা হয়। একটি হলো সংকীর্ণ অর্থ। সংকীর্ণ অর্থে পৌরনীতি হলো নাগরিকের অধিকার ও কর্তব্য বিষয়ক বিজ্ঞান। আর ব্যাপক অর্থে পৌরনীতি হলো নাগরিকদের জীবন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি। তাহলে নাগরিকের জীবন ব্যবস্থার সাথে সার্বিক জীবন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট বিষয় যেমন সরকার, সংবিধান, রাজনৈতিক দল, নির্বাচন মণ্ডলী, এগুলো উৎপত্তি, বিকাশ, এগুলো শ্রেণী বিভাগ ইত্যাদি বিষয় নিয়ে সার্বিকভাবে পৌরনীতি আলোচনা করে বলে ব্যাপক অর্থে পৌরনীতির সংজ্ঞাটি আমরা এইভাবে প্রদান করতে বাধ্য হয়েছি। এবার আমরা আলোচনায় আসি। তো পৌরনীতির কয়েকটি প্রামাণিক সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানী বা পৌরবিজ্ঞানীরা পৌরনীতি কিভাবে সংজ্ঞায়িত করেছেন। পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক E.M. হোয়াইট পৌরনীতির চমৎকার একটি সংজ্ঞা প্রদান করেছেন। পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক E.M. হোয়াইট বলেছেন, পৌরনীতি হলো এমন একটি বিজ্ঞান বা পৌরনীতি হলো রাজনীতি বিজ্ঞানের বা মানব বিজ্ঞানের এমন একটি শাখা যা নাগরিকের জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর সাথে সংশ্লিষ্ট যাবতীয় বিষয় নিয়ে যে আলোচনা করে, তাই পৌরনীতি। সুতরাং তোমরা সহজেই পৌরনীতির সংজ্ঞা জানতে পেরেছ আশা করি। তোমাদেরকে এই সহজ সাধ্য সংজ্ঞায় প্রদান করতে হবে।
এবার আমরা আসি পৌরনীতি কি কি বিষয় নিয়ে আলোচনা করি। পৌরনীতির আলোচ্য বিষয়ে যদি আমরা যেতে চাই তাহলে আমরা জানতে পাই পৌরনীতি প্রথমে আলোচনা করবে নাগরিকের স্থানীয় জীবন নিয়ে। তাহলে নাগরিকের স্থানীয় জীবন কি? নাগরিকের স্থানীয় জীবনটা হলো একটি নাগরিক যেখানে বসবাস করে, যে রাষ্ট্রে বা যে নগর রাষ্ট্রে বসবাস করে, ওই নাগরিকের জীবনের সাথে জড়িত ওইখানকার সার্বিক জীবন ব্যবস্থা। নাগরিক তার নগর রাষ্ট্র থেকে বা জাতীয় রাষ্ট্র থেকে কি কি সুযোগ সুবিধা ভোগ করে, অর্থাৎ রাজনৈতিক ও সামাজিক কি কি সুযোগ সুবিধা ভোগ করে, রাষ্ট্রের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য পালন করে, রাষ্ট্র তার থেকে কি আশা করে এবং রাষ্ট্র থেকে সে কি পাইতেছে। সেক্ষেত্রে পৌরনীতি জাতীয় স্থানীয় পর্যায়ে তার দিক নির্দেশনা প্রদান করে। পৌরনীতির আলোচ্য বিষয়ে আমরা আরেকটি বিষয় দেখতে পাই, পৌরনীতি নাগরিকের জাতীয় জীবন নিয়ে আলোচনা করে। জাতীয় জীবন বলতে তোমরা সহজেই বুঝতে পারছো বা পূর্ব থেকে তোমরা জানো, সেটা অনুমেয় বিষয়। জাতীয় জীবন বলতে বোঝানো হয় একজন নাগরিকের সার্বিকভাবে তার রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা। রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের সে একজন নাগরিক হিসেবে পূর্ণাঙ্গ জীবন পরিচালনা করতে গিয়ে রাষ্ট্র থেকে সময়ে সময়ে সে কি কি সুযোগ সুবিধা ভোগ করে, রাষ্ট্রের প্রতি অনগত থাকে, রাষ্ট্রের প্রতি সে কি দায়িত্ব পালন করে, তার কি কর্তব্যবোধ রয়েছে, এইসব বিষয়ে দিক নির্দেশনা করা, আলোচনা করা পৌরনীতির বিষয়। আমরা আরেকটি বিষয় দেখতে পাই, পৌরনীতি নাগরিককে আন্তর্জাতিক জীবন পদ্ধতি নিয়ে আলোচনা করে। পৌরনীতি যখন নাগরিকের আন্তর্জাতিক জীবন পদ্ধতি নিয়ে আলোচনা করে তাহলে সে বিষয়ে আমরা বুঝতে পারি অবশ্যই একজন নাগরিক শুধু সে তার স্থানীয় জাতীয় পর্যায়ের নাগরিক নয়, বর্তমান আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব রাজনীতিতে কথাটা আমি এই কারণে বলছি, যেহেতু পৌরনীতি একটি রাজনীতি বিষয়ক বিজ্ঞান। আমি প্রথমে বলছিলাম তোমাদেরকে পৌরনীতি হলো একটি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান, আর সামাজিক বিজ্ঞানের অংশ বিশেষ হিসেবে পৌরনীতি একজন নাগরিককে শুধু স্থানীয় বা জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ রাখেনি, একজন নাগরিককে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করিয়ে দিচ্ছে। আর এই কারণে আন্তর্জাতিক নাগরিক হিসেবে, অর্থাৎ একজন বিশ্ব পর্যায়ের নাগরিক হিসেবে বিশ্ব পরিমণ্ডল থেকে সে কি কি সুযোগ সুবিধা লাভ করবে, সে বিশ্ব পরিমণ্ডলের কি দায়িত্ব পালন করবে, কর্তব্য পালন করবে, তার থেকে বিশ্ব পরিমণ্ডল কি আশা করে, সেই সব দিক নির্দেশনা করা হলো পৌরনীতির আলোচ্য বিষয়। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি তোমাদেরকে, তোমরা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা পৌরনীতির আলোচনার বিষয়ে আমরা আরো বিভিন্ন দিক দেখতে পাই। পৌরনীতি আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে, যেমন পৌরনীতি প্রত্যেক নাগরিককে সুনাগরিকতার শিক্ষা প্রদান করছে।
একজন নাগরিক কিভাবে সুনাগরিক হতে পারে, পুরনীতি তা শিখিয়ে দিচ্ছে। তাহলে পুরনীতি বলছে একজন মানুষ বা নাগরিক কিভাবে সে সুনাগরিক হবে। এখানে পুরনীতি সুনাগরিকের বিশেষ স্পেশাল 3টি গুণের কথা বলেছেন বা বৈশিষ্ট্যের কথা বলেছে। একটি হলো একজন নাগরিককে সুনাগরিক হতে হলে তার বুদ্ধি থাকতে হবে, তার মধ্যে বুদ্ধিমত্তা থাকবে, সে আত্মসংযমী হবে, সে বিবেকবান হবে। এই 3টা গুণ যদি একজন নাগরিকের মধ্যে না থাকে তাহলে সে নিজেও নাগরিক হিসেবে টিকে থাকতে পারবে না, আবার তার উপরে যে রাষ্ট্রীয় দায়িত্ব, জাতীয় দায়িত্ব, আন্তর্জাতিক যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলো সে পালন করতে পারবে না, এমনকি ধরেও রাখতে পারবে না। যদি তার এই 3টি গুণ, আমি আবার মনে করিয়ে দিচ্ছি, তার 3টি গুণ কি? বুদ্ধিমত্তা বা বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বা জ্ঞান। এই 3টি যদি না থাকে তাহলে সে, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, এই 3টি গুণ যদি না থাকে একজন নাগরিক, সে আসলে প্রকৃত নাগরিক না, রিয়েল সিটিজেনশিপ তার মধ্যে নাই। তারপরে পৌরনীতি আরো বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে। পৌরনীতি নাগরিককে তার অধিকার কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে, অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে। পৌরনীতি নাগরিককে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সার্বিক ধারণা দিয়ে থাকে। পৌরনীতি নাগরিককে উদারতা শিক্ষা দিয়ে থাকে ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। তারপরে পৌরনীতি নাগরিকের জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়, যেমন সরকার, সংবিধান, রাজনৈতিক দল, নির্বাচক মণ্ডলী, সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে দিক নির্দেশনা দিয়ে থাকে। এগুলো উৎপত্তি, প্রকারভেদ, এগুলোর উৎস, বিকাশ ধরন, কিভাবে এগুলোকে বিকাশ করতে হবে, বিকশিত করতে হবে, কোথায় এইসব বিষয়কে বিকশিত করতে হবে, কোথায় ধারণা দিতে হবে, কাকে ধারণা দিতে হবে, এইসব বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকি এবং আমরা পৌরনীতি থেকে এইসব বিষয়ের ধারণা পেয়ে থাকি। তারপর আরেকটি যে বিষয়, সেটা হলো আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের সাথে আমাদের, অর্থাৎ সরকারের সাথে আমাদের একটি গভীর সম্পর্ক রয়েছে। সরকার যেমন আমাদের সাথে যোগসাজশ রাখে, আমরাও সরকারের সাথে যোগসাজশ রাখতে হয়। কেন রাখতে হয়? রাষ্ট্রকে সঠিক সুন্দরভাবে পরিচালনার জন্য, রাষ্ট্রের আইন কানুন সঠিক সুন্দরভাবে যথাযথভাবে মেনে চলার জন্য, এক কথায় রাষ্ট্রকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার জন্য, কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞানটি আমাদেরকে পৌরনীতি দিয়ে থাকে। এতে করে আমরা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে পারি। পৌরনীতি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হলো জাতি গঠনে সহায়ক ভূমিকা পালনে পৌরনীতি আমাদেরকে কি শিক্ষা দেয়, কিভাবে আমরা জাতি গঠন করতে পারি। জাতি গঠন করতে হলে আমাদেরকে কি কি দায়িত্ব পালন করতে হবে, কতটুকু দায়িত্ব পালন করতে হবে, ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই দায়িত্বটুকু কিভাবে পালন করতে হবে, কেন পালন করতে হবে,
এইভাবে আমরা এইসব শিক্ষা আমরা পরিণতি থেকে পেয়ে থাকি। এবার আমি তোমাদেরকে সম্যক ধারণা দিব, যেহেতু প্রথম অধ্যায়ের আলোচনা হলো পরিণতি ও সুশাসন পরিচিতি। আমি পরিণতি সম্পর্কে পরিচিতি সম্পর্কে তোমাদেরকে মোটামুটি ধারণা দিচ্ছি। এবার তোমাদেরকে আমি ধারণা দিতে চাই সুশাসন সম্পর্কে। তোমরা আমার প্রথম ক্লাসে অবশ্যই শুনতে পেরেছ, আমাকে বলতে শুনেছ যে সুশাসন বর্তমান রাজনীতি বিজ্ঞানে বা রাজনৈতিক বিশ্বে সুশাসন বা গুড গভর্নেন্স, এই যে সুশাসন বা এর ইংরেজি শব্দ যেটা গুড গভর্নেন্স, আমি সংক্ষেপে দেখছি। এই গুড গভর্নেন্স শব্দটি প্রথম ব্যবহার করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সুশাসন শব্দটি প্রথম এখানে ব্যবহার করেছে। বর্তমান বিশ্বকে দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা, অনুন্নত অবস্থা এগুলো থেকে দূরে সরিয়ে আনার জন্য, বর্তমান বিশ্বকে সুন্দর বিশ্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিণত করার জন্য, শান্তিপূর্ণ পরিবেশ সারা বিশ্বে সৃষ্টি করার জন্য বিশ্বব্যাংক প্রথমে অনেক পর্যালোচনার মাধ্যমে ইংরেজি গুড গভর্নেন্স শব্দটি বাছাই করেছে, প্রয়োগ করেছে, যার বাংলা অর্থ হল সুশাসন। আমি এখন আসছি আমার মূল কথায়। তোমরা অবশ্যই জানো এবং তোমাদের মনে আছে যে সুশাসন যে কোনো রাষ্ট্রে, শুধু রাষ্ট্রে নয়, আন্তর্জাতিক পর্যায়ে নয়, আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সুশাসন নিশ্চিত করতে হলে আইনের শাসন মেনে চলতে হবে। এবং আমরা অনেক সময় বলে থাকি, অনেক সময় প্রশ্ন থাকে অবজেক্টিভ আকারে, তো সুশাসন এর পূর্বশর্ত, সুশাসন নিশ্চিতকরণের পূর্বশর্ত হলো আইনের শাসন মেনে চলা বা আইনের অনুশাসন। আমরা যদি আইনের শাসন বা আইনের অনুশাসন মেনে চলি তাহলে সুশাসন নিশ্চিত হবে। আর যদি আইনের শাসন বা আইনের অনুশাসন মেনে না চলি তাহলে কোনো অবস্থাতেই সুশাসন নিশ্চিত হবে না। আর যদি কোনো রাষ্ট্রে সুশাসন নিশ্চিত না হয় তাহলে সেখানে ওই রাষ্ট্র একটি হজবরল অবস্থায় পড়ে থাকে, সেটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হতে পারবে না। উন্নত রাষ্ট্র তো দূরের কথা, রাষ্ট্রে কোনো শান্তি শৃঙ্খলা আসবে না, বিশৃঙ্খলা সবসময় লেগেই থাকবে, সময়ে সময়ে অথবা সময়ে সময়ে বিশৃঙ্খলা আসবে। সুতরাং যে রাষ্ট্রের যে আইন আছে আমাদের প্রত্যেকটা নাগরিককে ওই আইনের শাসন মেনে চলতে হবে। তাহলে আইনের শাসনটা কি? আইনের শাসন মেনে চলার জন্য আমাদেরকে আইনের শাসন কি সেটা বুঝতে হবে। আইনের শাসন হলো আইনের দৃষ্টিতে সকলের সমান, ধনী গরিব, রাজা প্রজা, নাগরিক, মন্ত্রী, এমপি সকলেই আমাদেরকে একই আইনের বন্দিতে থাকতে হবে। আমাদের সকলকে একই আইন মেনে চলতে হবে। যার উপরে যখন যে আইন প্রযোজ্য হবে, প্রয়োগ হবে, তাকে মাথা পেতে এই আইনের শাসন মেনে নিতে হবে। যদি একজন প্রেসিডেন্ট, কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যদি রাষ্ট্রীয় আইন অনুযায়ী শাস্তিযোগ্য হয় অপরাধ করে, রাষ্ট্র যদি তার জন্য শাস্তি নির্ধারণ করে থাকে, আইন যদি তার জন্য শাস্তি নির্ধারণ করে থাকে, তাহলে তাকে সেই শাস্তি অবশ্যই মেনে নিতে হবে। কোথায় আইনের শাসন হলো যার জন্য যে আইন প্রয়োগ করা হচ্ছে, যার উপরে যে আইন প্রযোজ্য হবে তাকে সেই আইন অবশ্যই মেনে চলতে হবে। এইবার আমরা সুশাসন। সুশাসন হলো একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য, একটি রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করার জন্য, একটি রাষ্ট্রকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য, অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্য, রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্রে বিশ্বে পরিচিত করার জন্য যেসব নাগরিকের উপর কতগুলো দায়িত্ব অর্পণ করা হয়েছে,
যেসব নাগরিকের উপরে জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদের প্রয়োগের অধিকার দেওয়া হচ্ছে, ওই সব নাগরিককে একতা সকল নাগরিক, জাতীয় পর্যায়ে সকল নাগরিক জাতীয় সম্পদের সঠিক ব্যবহার, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনের শাসন মাথায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা পূরণ করে চলা এবং রাষ্ট্রকে সুষ্ঠু, সুন্দর, নিরাপদ রাষ্ট্রে পরিণত করাই হলো সুশাসন। তাহলে সুশাসন শব্দের মধ্যে আমরা দুটি বিষয় স্পষ্টই বুঝতে পারছি, একটি হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমাদের প্রত্যেকটি নাগরিকের মধ্যে একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি আমরা আমাদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, আমাদের মধ্যে স্বচ্ছতা আনয়ন করতে পারি, তাহলে আমাদের থেকে দুর্নীতি, অপরাধ প্রবণতা, স্বেচ্ছাচারিতা এসব বড় বড় অপরাধমূলক বিষয় ধ্যান ধারণা থাকবে না, চলে যাবে। সুতরাং আমাদেরকে অবশ্যই সুশাসন নিশ্চিত করার জন্য আইনের শাসন মেনে চলতে হবে, প্রত্যেকটা নাগরিককে আইনের গণ্ডিতে ফিরে আসতে হবে। এক কথায় আমি বলছি, আমাদের মন মানসিকতাকে দেশের কল্যাণে নিয়োজিত করতে হবে, যাকে বলা হয় দেশের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থকে পরিহার করা। আমরা যদি প্রত্যেককেই সক্রিয় অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে, আচরণের মাধ্যমে, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় এবং রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার করি, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে, এবং আমরা নিজেকে বৃহৎভাবে দেশের কল্যাণে নিয়োজিত করে দিই, দেশের বৃহত্তর স্বার্থে নিজেকে সবসময় উৎসর্গ করে দিই, তাহলে আমাদের মধ্যে অবশ্যই এই যে বিশ্ব ব্যাংক প্রথম সুশাসন কথাটা ব্যবহার করেছে, গুড গভর্নেন্স শব্দটা ব্যবহার করেছে, বাংলা অর্থ সুশাসন, এই সুশাসন অবশ্যই আমাদের মধ্যে ফিরে আসবে এবং আন্তর্জাতিক পর্যায়ে সুশাসন নিশ্চিত হবে। আমরা আজ থেকে আমাদের মধ্য থেকে হিংসা, হানাহানি, মারামারি, অন্যায়, দুর্নীতি, অপরাধ এগুলো দূর করে দিই, আমরা রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করি এবং আমরা সকলেই দেশপ্রেমে এগিয়ে আসি। হ্যাঁ, আরেকটি কথা হলো আমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম থাকলে আমাদের থেকে চলে যাবে। আশা রাখি আমরা সুশাসন নিশ্চিত করতে পারবো, আমরা নিজের দেশকে একটি সুন্দর দেশে পরিণত করতে পারবো, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা নিজের দেশকে একটি উন্নত, অপরাধমুক্ত, দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিচিত করে তুলতে পারবো। তোমরা কথাগুলো মনে রাখবে এবং তোমাদের আগামী দিনে পড়াগুলো পুরোপুরি সংজ্ঞা, পরিধি বা আলোচ্য বিষয় এবং সুশাসনের সংজ্ঞা ও সুশাসন নিশ্চিতকরণের শর্তগুলো। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।